আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিজে নির্বাচন না করলেও দায়িত্ব নিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটি। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ ও প্রকৃতি সংরক্ষণ পদক প্রদানে চ্যানেল আয়ে জমকালো আয়োজন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতার তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভাগীয় কমিশনের কার্যালয়ে 174টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। এখানে মনোনয়নপত্র জমা দেন ঢাকার 13টি আসনের প্রার্থীরা। সারা দেশেও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে বিভিন্ন আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারকা ও হেভিওয়েট প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল 5টা পর্যন্ত। ফেনী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বেলা 1:15টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া 7 আসনেও তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বেগম জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান। বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ফেনী 1-এর যে আমাদের যে মনোনয়ন সেটা আমরা সকলে একসঙ্গে মিলে আমরা সেটা জমা দিয়েছি। দুপুরে ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বগুড়া 6 আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁও 1 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখন সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। ঢাকা 8 আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান হিরু ও আব্দুল বারেক মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা 1:40 চট্টগ্রাম 11 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে, যেই সরকার জনগণের কাছে, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ঢাকা 2 আসনে মনোনয়নপত্র জমা দেন আমানুল্লাহ আমান। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের সরকার প্রতিষ্ঠা করবে। বিএনপি জনগণের পাশে ছিল, জনগণের পাশে থাকবে এবং এটাই প্রত্যাশা জনগণের, সেই অনুযায়ী বিএনপি কাজ করছে। ঢাকা 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নরসিংদী 2 আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি প্রার্থী সারওয়ার তুষার। যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ইচ্ছায় ভোটে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাবদিহিমূলক একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে তখনই সেটা সম্ভব হবে। ঢাকা 15 আসনে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে ঢাকা 15 আসনে মিরপুর এবং কাপরুল এই আসনে তার পক্ষ থেকে আমরা এখানে নমিনেশন পেপার সাবমিট করলাম। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকা 11 আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে দলের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা ৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা ১২ আসন থেকে বিএনপি জোটে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ৭ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই, আমার এই উপজেলার মানুষ যেই ভালোবাসা এবং আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে দেশের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। আরও জানাচ্ছেন চকর মালিথা। বিপুল মানুষের বর্ণাঢ্য অভ্যর্থনায় দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর নেতাকে দেখতে নয়াপল্টনের পথে ছিল জনতার উত্তাল স্রোত। নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই তারেক রহমান কার্যালয়ের ভেতর থেকে দোতলার দক্ষিণের খোলা বারান্দায় চলে আসেন। নয়াপল্টনের পুরো এলাকা তখন লোকে লোকারণ্য। আশেপাশের বাড়ির ছাদ থেকেও জনতা স্বাগত জানান তারেক রহমানকে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তাৎক্ষণিক কথা বলেন তারেক রহমান। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই, সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। দেশ গড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই। সাধারণ মানুষের জন্য আবারও দ্রুত রাস্তা খালি করতে বলে সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেন তারেক রহমান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, আসিফ মাহমুদ নিজে নির্বাচন না করলেও দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে তাকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এবারে অন্যান্য সংবাদ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ ও 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে চলছে জমকালো আয়োজন। বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক 2025-এ ভূষিত হয়েছেন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। সে সময় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলাদেশের বয়স কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন, কিন্তু পরিবেশ প্রকৃতির অবস্থা
শোচনীয় হচ্ছে, এই যে দিন দিন আমরা শোচনীয় একটি পরিবেশে পড়ে যাচ্ছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা খারাপ তো আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা এমন একটি পরিস্থিতি করে যাচ্ছি, এটা দুর্বিষহ অবস্থায় কিন্তু তারা পড়ে যাবে আমরা যদি এখনই সচেতন না হই। আমাদের এই সচেতনতা, আমাদের এই কর্ম, আমাদের নানামুখী কর্মই কিন্তু আমাদের এই দেশটাকে ভালো রাখতে পারবে। আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে ভালো রাখার চেষ্টা করি। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে একটু মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে তাইপে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালাচ্ছে চীন। জাস্টিস মিশন 2025 নামের এই মহড়ায় সেনা, নৌ, বিমান ও রকেট বাহিনী অংশ নিচ্ছে এবং এতে লাইভ ফায়ার অনুশীলনও রয়েছে। চীনা সামরিক বাহিনী জানিয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই এই উদ্যোগ। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণার পরপরই মহড়া শুরু হওয়ায় উত্তেজনা বেড়েছে। তাইওয়ান এই পরিস্থিতিকে আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে আখ্যা দিয়ে সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। চীনা সামরিক বাহিনীর কমান্ডার সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে এক পোস্টে এই মহড়াকে ন্যায় বিচারের ঢাল বলে বর্ণনা করেছেন। পোস্টে আরও বলা হয়, স্বাধীনতার ষড়যন্ত্রকারীরা এই ঢালের মুখোমুখি হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রাথমিক কিছু মহড়া শুরু হলেও চীনা সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বড় পরিসরের অনুশীলন চালানো হবে। সংবাদের সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে বিরতির পর আপনাদের সাথে আছে চ্যানেল আই সংবাদ নিয়ে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের টেকসই উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতের বিকল্প নেই। রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30 অংশগ্রহণ পরবর্তী ডিব্রিফিংয়ে যুক্ত হয়ে কথা বলেন তিনি। বলেন, উন্নয়নের নামে অদূরদর্শী কর্মকাণ্ড বন্ধ করার পাশাপাশি এনডিসি বাস্তবায়ন জরুরি। আয়োজনে যুক্ত হয়ে বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে জীবাশ্ম জ্বালানি বর্জন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ঐক্যবদ্ধ প্রয়াসের তাগিদ দেন। এবারে খেলার খবর। ব্যালন ডি'অর ফিফা বর্ষসেরার পর এবার গ্লোব সকারের অ্যাওয়ার্ডও নিজের করে নিলেন ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলে। একই সময়ে টানা 3 পুরস্কার একসাথে কখনো জিততে পারেননি ইউরোপিয়ান ফুটবলে একসময় দাপট দেখানো মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ধারায় ব্যতিক্রমী পিএসজি তারকা দেম্বেলে। পিএসজির হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ট্রিপল জয় ছাড়াও 2025 সালে 6টি শিরোপা জেতার পুরস্কার হিসেবে এই খেতাব জিতলেন দেম্বেলে। 2010 সাল থেকে গ্লোব সকার নিয়মিত দিয়ে আসছে পুরস্কারগুলো। একই সাফল্যের কারণে সেরা কোচের পুরস্কারে ভূষিত হয়েছেন দেম্বেলের ক্লাব পিএসজির লুইস এনরিক। বর্ষসেরা ফরওয়ার্ড বার্সেলোনার তরুণ লামিন ইয়ামাল এবং একই ক্লাবের বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন আইতানা বনমাতি। ওদিকে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হিসেবে আল নাসর ক্রিশ্চিয়ানো রোনালদো পেয়েছেন পুরস্কার। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সারা দেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বিভিন্ন আসনে হেভিওয়েট প্রার্থীদের ঘিরে আগ্রহ। 1.5 যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, দেশ গঠনে যার যার অবস্থান থেকে সচেষ্ট হওয়ার তাগিদ। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিজে নির্বাচন না করলেও দায়িত্ব নিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটি। এবং
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ ও প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান, চ্যানেল আয়ে জমকালো আয়োজন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতার তাগিদ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।